হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কিছুক্ষণ আগে আমাদের শেষ হয়েছে মাধ্যমিক ২০২৬ ইতিহাস পরীক্ষা। যেমনটা কিনা বাংলা পরীক্ষা শেষে আমি তোমাদেরকে বলেছিলাম, আবার একবার ভিডিওতে আমি আসব এবং জানাবো ইতিহাসে আমার সাজেশন কেমন মিলল না মিলল। দেখো, ইতিহাসটা মাধ্যমিকের ৭খানা পেপারের মধ্যে যথেষ্ট একটু জটিল আছে। তার কারণটা হচ্ছে এখানে প্রশ্ন তুমি যেরকমই করো না কেন, একটু তো ঘোরাবেই। এবং এটা প্রত্যেকবার হয়ে আসছে। আমরাও যখন পরীক্ষা দিয়েছি এই সমস্যার সম্মুখীন হয়েছি, আর তোমরাও এটা হয়েছো। কিন্তু তাও দীপঙ্কর স্যার যখন বলেছে তখন তো কথা রাখতেই হবে। তো চলো এক নজরে আমরা দেখে নিই আমাদের মাধ্যমিকে কি কি প্রশ্ন এলো এবং আমি কতটা কি নিজের ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে পেরেছি, বা আমার থেকে অনলাইনে এবং অফলাইনে অন্যান্য যারা সাহায্য চেয়েছিল বা আমি যাদেরকে সাহায্য করতে পেরেছি, যারা আমার উপর ভরসা রেখেছিল, তাদের আমি কতটা সাহায্য করতে পেরেছি। প্রথমেই বলি, আমি আমার গ্রুপে কিন্তু গত পরশুদিন আমার এডুকেশনাল গ্রুপে কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার কাছে খবর এসেছিল যে এবারে টেস্ট পেপার থেকেই কিন্তু যাবতীয় শর্ট প্রশ্ন আসবে। আমি এটা জানিয়েও দিয়েছিলাম এবং সেটাই কিন্তু হয়েছে। প্রত্যেকে এটা জানে যে টেস্ট পেপার থেকে এবছর এবিটিএ থেকে কিন্তু শর্ট কোশ্চেন সব আমাদের কমন এসেছে। এরপর চলে আসছে 2 মার্কসের কোশ্চেন। সাধারণত 2 মার্কসের কোশ্চেন আবার সাজেশন হয়? হ্যাঁ, নিশ্চয়ই হয়। যদি দিতে পারো তাহলে নিশ্চয়ই হয়। আমি যেমন তোমাদেরকে বলছি এখানে পরপর 2 মার্কসের কোশ্চেনে কিরমভাবে এসেছে। যেমন এক নজরে যদি তোমাদেরকে বলি, ৩.১-এর কোশ্চেন আমার ১ নাম্বার চ্যাপ্টারের ৯ নাম্বার কোশ্চেন। ৩.২-এর কোশ্চেনটা আমার ১ নাম্বার চ্যাপ্টারে ৪ নাম্বার যে কোশ্চেনের মার্ক আছে তার থেকে রয়েছে। এটা আমি ক্লাস নোটে করেছিলাম। আমাদের সাজেশনের মধ্যে ছিল, আমার ক্লাস নোটের সাজেশনের মধ্যে এটা ছিল। ৩.৩ আমার ২ নাম্বার কোশ্চেনের ৪-এর দাগের কোশ্চেন। এগুলো আমার সাজেশনের 2 মার্কসের কোশ্চেনে চ্যাপ্টার ওয়াইজ যে পার্ট রয়েছে আমি সেখান থেকে বলছি, সেখান থেকে তোমরা মিলিয়ে নেবে। ৩.৪ মাধ্যমিকে আমার ২ নাম্বার অধ্যায় ৪ নাম্বারের যে পার্ট রয়েছে, ৪ নাম্বারের কোশ্চেনের যে পার্ট, তার 3 মার্কসের কোশ্চেন থেকে এসেছে। ওই টপিকটা শুধু ওইটুকুনি অংশই আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ আমাদের ৩.৪-এ এবারে মাধ্যমিকে প্রশ্ন যেটা দিয়েছিল সেটা হচ্ছে গিয়ে সর্বধর্ম সমন্বয়। আমি দিয়েছিলাম রামকৃষ্ণ পরমহংস সর্বধর্ম সমন্বয় নীতি আলোচনা করো। আমার স্টার্টিংয়ে আমার নোটসের শুরুতে সর্বধর্ম সমন্বয় নীতি কি বলা আছে, শুধু ওইটুকুনি লিখলেই হবে। আমি কিন্তু ক্লাসে বারবার করে আমার ছেলে মেয়েদেরকে বলে দিয়েছিলাম যে মাধ্যমিকে কিন্তু ইতিহাসের প্রশ্ন 4 মার্কসের যে আমি পার্ট করে লেখাই, সেখানে কিন্তু এক একটা পার্ট তুলেও কিন্তু প্রশ্ন দিতে পারে। তোমাদেরকে সেই হিসাবে প্রস্তুতি নিতে হবে এবং আমি তাদেরকে এইভাবে করিয়েছি। সুতরাং তারা কিন্তু এগুলো কমন পেয়েছে। এবং লাস্ট টাইম যারা অনলাইনে আমার থেকে জানতে চেয়েছিলে যে স্যার কিরমভাবে পড়বো, একটু টিপস দিন, তা সেক্ষেত্রে আমি তাদেরকেও বলেছিলাম এবং তারা উপকৃত হয়েছে। আমাকে ফোন করে বা SMS করে আমাকে জানিয়েছে সবাই। ৩.৫-এর প্রশ্ন যেটি রয়েছে সেটা আমার ৩ নাম্বার অধ্যায় ৩ নাম্বার কোশ্চেন। ৩.৬ আমার ৩ নাম্বার অধ্যায় ১৯ নাম্বার কোশ্চেন। ৩.৭-এ মাধ্যমিকে যে কোশ্চেনটি এসেছে সেটা আমার ৪ নাম্বার অধ্যায় 4 মার্কসের কোশ্চেনে ৭ নাম্বার যে কোশ্চেন তার ফার্স্ট পার্টে আছে। অর্থাৎ ৩.৭-এ আমাদের দিয়েছিল যে হিন্দু মেলার প্রতিষ্ঠার দুটো উদ্দেশ্য লেখো। আমি হিন্দু মেলা এবারে 4 মার্কসের কোশ্চেনে দিয়েছিলাম। ওই 4 মার্কসের কোশ্চেনের মধ্যে ৭ নাম্বারে দেখতে পাবে তোমরা হিন্দু মেলা রয়েছে। শুধু ওই উদ্দেশ্যর অংশগুলো লিখতে হবে। 4টে পয়েন্ট ছিল, ওই 4টে পয়েন্ট লিখলেই হবে এবং ছেলেমেয়েরা অবশ্যই করেছে। ৩.৮-এ মাধ্যমিক এবার যে কোশ্চেনটি এসেছে এটাও আমার ৪ নাম্বার অধ্যায়ের 4 মার্কসের কোশ্চেনের ৩ নাম্বারের যে কোশ্চেন তার গুরুত্ব অংশটা লিখতে হতো। অর্থাৎ ৩.৮-এ আমাদের দিয়েছে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাস। আমার আনন্দমঠ উপন্যাস আমার এবারে 4 মার্কসের কোশ্চেনে VVI বলে দেওয়া ছিল। এটার ৩ নাম্বারে ছিল আমার ৪ নাম্বার চ্যাপ্টারের 4 মার্কসের পার্টের মধ্যে ৩ নাম্বার কোশ্চেন ছিল। তার শুধু গুরুত্ব অংশটা লিখতে হবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ৩.৯-এর যেটা এসেছে ওটা আমার 5 নাম্বার চ্যাপ্টারে 2 নাম্বার কোশ্চেন। ৩.১২ 6 নাম্বার চ্যাপ্টারে 9 নাম্বার কোশ্চেন। ৩.১৩ আমার 7 নাম্বার চ্যাপ্টারের 1 নাম্বারের অথবাটা এসেছে। আমি ৩.১০টা মিস করে গেছি, মাফ করবে। 3.10 হচ্ছে আমার 5 নাম্বার চ্যাপ্টারে 6 নাম্বার কোশ্চেন এসেছে। 3.11-তে আমার 6 নাম্বার অধ্যায়ের 4 মার্কসের কোশ্চেনে 7 নাম্বারের যে 7 নাম্বারের যে কোশ্চেনটি রয়েছে, 4 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে তার 7 নাম্বারের কোশ্চেনের শুধুমাত্র কারণগুলো লিখতে হবে। 3.12-তে আমার 6 নাম্বার চ্যাপ্টারে 9 নাম্বার কোশ্চেন। 3.13-তে 7 নাম্বার চ্যাপ্টারে 1 নাম্বার কোশ্চেনের অথবাটা যেটা আমি বলেছিলাম সেটাই হুবাহু এসেছে। 3.14-তে 7 নাম্বার চ্যাপ্টারে 19 নাম্বার কোশ্চেন এসেছে। 3.15-তে 8 নাম্বার চ্যাপ্টারে 4 মার্কসের কোশ্চেন এসেছে। 3.16-তে আমার 8 নাম্বার চ্যাপ্টারে 4 মার্কসের যে 5-এর যে প্রশ্নটি আছে তার সংজ্ঞা বা ধারণাটা শুধু লিখলেই হয়ে যাবে। অর্থাৎ 16 নম্বরের কোশ্চেন ছিল রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। আমি রাজ্য পুনর্গঠন কমিশন আমার
8 নাম্বার চ্যাপ্টারে 4 মার্কসের কোয়েশ্চেনে দিয়েছিলাম স্টার্টিংয়ে রাজ্য পুনর্গঠন কমিশন কাকে বলে সেটা লেখা আছে। 2 মার্কসের জন্য আমি বলে দিয়েছিলাম আমার ছেলে মেয়েদেরকে। তো শুধুমাত্র সেই ধারণাটা বা সংজ্ঞাটা লিখলে এটা হয়ে যাচ্ছে। তো 2 মার্কসের কোয়েশ্চেনে 16টা কমন এসে গেছে আমার। এরপর আমি আসছি 4 মার্কসের কোয়েশ্চেনের ক্ষেত্রে। 4 মার্কসের কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, 4 মার্কসের কোয়েশ্চেনে আমাদের 4.1 আমার সেকেন্ড অধ্যায়ের 8 মার্কসের যে কোয়েশ্চেনগুলি আছে তার 8 নাম্বারের কোয়েশ্চেনটা থেকে এসেছে। অর্থাৎ এখানে আমার দিয়েছে 19 শতকে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন? এটা আমার সেকেন্ড চ্যাপ্টারে 8 মার্কসের কোয়েশ্চেনে নব্যবঙ্গ গোষ্ঠী সম্পর্কে আছে এবং আমার নোটসের মধ্যে ওখানে তাদের ব্যর্থতার কারণগুলো লেখা আছে। নব্যবঙ্গ গোষ্ঠী কাকে বলে, কারা ছিল, তাদের ব্যর্থতার কারণ, এগুলো লিখে মূল্যায়নটা লিখলে এটা হয়ে যাচ্ছে। আমার এগুলো ছেলে মেয়েদেরকে ক্লাসের মধ্যে পড়ানোর সময় এগুলো সব বলাই ছিল। এবার সাজেশনের মধ্যে তার এগুলো তো বলা যায় না, এগুলো তো ক্লাসে টিচারের অভিজ্ঞতা। তোমরাও নিশ্চয়ই যাদের কাছে পড়েছো তারা নিশ্চয়ই তোমাদেরকে এগুলো শিখিয়েছে অবশ্যই। এবং আমি আমার নতুন যারা স্টুডেন্ট যারা রেগুলার পড়ছে, যারা এবছর যারা ক্লাস 10-এ প্রমোটেড হয়েছে, তাদেরকেও আমি যখন পড়াই আমি এইরকমভাবে টিপস ধরে ধরেই তাদেরকে বোঝাই যে কীরকমভাবে কি আসতে পারে। সুতরাং তারা এগুলোর সাথে পরিচিত। 4.2-এরটা আমার ক্লাস নোটে ছিল। 4.2 আমাদের দিয়েছিল নবজাগরণের সীমাবদ্ধতা, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা। এটা আমি এবারে সাজেশনের মধ্যে রাখিনি, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতাটা। কিন্তু আমি 4 মার্কসের কোশ্চেনে আমি নোটসে ছিল, আমি ক্লাসে করিয়েছি এবং সম্ভবত টেস্টের আগে আমি যে আমার ক্লাসে যে এক্সাম নিয়েছিলাম সেখানেও আমার প্রশ্নটা ছিল। যাই হোক, এটা আমার সরাসরি সাজেশনের মধ্যে মেনশন ছিল না, ঠিক আছে, এটা আমি মেনে নিলাম। 4.3-এর যে প্রশ্নটি রয়েছে এটা আমার চতুর্থ অধ্যায়ের 8 মার্কসের কোশ্চেনের 2 নাম্বারের 8 মার্কসের যে কোশ্চেনগুলো আছে তার 2 নাম্বার কোশ্চেনের ফার্স্ট পার্টটা হুবাহু সেম। 4.4-এরটা আমার 4 নাম্বার কোশ্চেনের 9 নাম্বারের টিকা, 9-এর দাগের টিকাটা। আচ্ছা, 4.5-এর আমার 5 নাম্বার কোশ্চেনের 2 নাম্বার 5 নাম্বার চ্যাপ্টারের 2 নাম্বার কোশ্চেন। 4.6 আমার 5 নাম্বার অধ্যায়ের 1 নাম্বার কোশ্চেনটা দিয়েছে। 4.7 আমার 7 নাম্বার চ্যাপ্টারে 1 নাম্বারের কোশ্চেনটা দিয়েছে। 4.8 7 নাম্বার চ্যাপ্টারের 8-এর দাগের 4 নাম্বারে যে কোশ্চেনটি রয়েছে তার ফার্স্ট পার্টটা লিখতে হবে। অর্থাৎ একটি আমি 4.2 এটা আমি সাজেশনের মধ্যে উল্লেখ করিনি, ছেলে মেয়েদের বলেছিলাম, ঠিক আছে, আমি মেনে নিলাম যে ছেলেমেয়েরা লাস্টের দিকে হয়তো যারা শুধুমাত্র সাজেশনটাই ফলো করেছে তারা হয়তো একটা এখান থেকে আমার সাজেশন থেকে মিললো না। কিন্তু এখানে দেয় 8খানা, আমাদের করতে হয় 6টা, বাকি 7খানা কিন্তু হুবাহু কমন এসেছে। এবার আমি কিন্তু এগুলো বলে দিয়েছিলাম, আমি ক্লাসেও বারবার বলেছি, আমি সাজেশনের ক্ষেত্রেও তোমাদেরকে বারবার বলেছি যে মাধ্যমিকে 8 মার্কস বা 4 মার্কসের আলাদা সায়েন্সের মতো এরকম কোনো পার্টিকুলার প্যাটার্নের প্রশ্ন হয় না। এখানে আমরা যে 4-এর দাগের প্রশ্নগুলো দেখছি, দুটো 4 মিলে 8 নাম্বার করে দিতে পারে, আবার একটা 8-এর জন্য যে প্রশ্নটা বলছি তার পার্ট মার্কিংটা 4-এ দিয়ে দিতে পারে। এটা কিন্তু প্রত্যেকবার হয়, এবারও সেটাই হয়েছে। সুতরাং আমার কথা শুনে যারা করে গেছে তাদের প্রস্তুতি অবশ্যই ভালো হয়েছে, এটাই আমার বিশ্বাস। নেক্সট 8 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে 5.1-এ যে প্রশ্নটি এসেছে, অর্থাৎ আমাদের মহাবিদ্যার চরিত্র প্রকৃতি, এটা আমার 4 নাম্বার অধ্যায়ের ফার্স্ট কোশ্চেন। এই প্রত্যেকটা কোশ্চেন আমি দেখো, এখন আমি তো নিজের ভালো খারাপ মানে আমি যদি সাজেশন নাও মেলাতে পারি আমি হয়তো বলতে পারি না না ঠিক আছে, আমি টিচার হিসেবে কেন বদনাম নেবো। এই জন্য আমি কিন্তু সাজেশন দিয়ে কথা বলি, দীপঙ্কর স্যার সাজেশন দিয়ে কথা বলে। আমি যখন সাজেশন দিয়েছিলাম আমি ওখানে স্টার মার্ক করে দিয়েছিলাম যে আমি ছেলে মেয়েদের সবসময় বলেছি যে ট্রিপল স্টার থেকে তোমরা ক্রমশ নিচে দিয়ে ট্রিপল স্টার, 2 স্টার, 1 স্টার এইভাবে তোমরা পড়তে আসবে। তো সেইভাবে কিন্তু আমি স্টার মার্ক কোয়েশ্চেন করে বলে দিয়েছিলাম, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটাই এসেছে। 5.2-এরটা আমার 2 নাম্বার চ্যাপ্টারের 4-এর দাগের যে দুটো প্রশ্ন আছে, 4-এর দাগের মধ্যে 6 নাম্বার কোশ্চেন এবং 10 নাম্বার কোশ্চেন দুটো একসাথে মিলিয়ে এসেছে। অর্থাৎ ডেভিড এয়ার আছে আমার 6 নাম্বারে এবং ড্রিঙ্ক ওয়াটার বেথুন আছে আমার 10 নাম্বারে, দুটো 4 + 4 8-এ এসেছে। আমি বারবার ক্লাসে বলেছি এরকম কিন্তু প্রশ্ন হয়, সেরকমই এসেছে। এবং 5.3-এর প্রশ্নটা আমার 6 নাম্বার চ্যাপ্টারে 8 মার্কসের যে কোশ্চেন আছে তার ফার্স্ট কোশ্চেনের মধ্যে এটা রয়েছে। অর্থাৎ 19 শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কী ছিল, একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার একা আন্দোলনটা আমি এবারে 2 মার্কসের মধ্যে দিয়েছিলাম, একা আন্দোলন কাকে বলে, একা আন্দোলনের উদ্দেশ্য বা কেন হয়েছিল এরকমভাবে আমি দিয়েছিলাম। তোমরা নিজেরা সাজেশন আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, আমি দিয়েছিলাম, ওই পার্টটা এখানে তুলে দিয়েছে। এবং তার সাথে দিয়েছে 19 শতকের কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা। আমি দিয়েছিলাম কোশ্চেনটা 19 শতকের কৃষক আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো। তো বাবা রামচন্দ্র সেখানে তো আছে, আমার নোটসের মধ্যেও ছিল, তো ওই পার্টটাই দিয়ে দিয়েছে। যাই হোক, যদি কেউ বলে যে স্যার 5.3টা থরলি হয়তো আপনি যেরকমভাবে বলছেন সেরকমভাবে আসেনি, যদি এরকম কেউ বলে তাহলে তো 2খানা কমন বাবা, তোমাকে করতে হবে একটা। তো এখানেও কিন্তু আমি সাজেশন মিলিয়ে দিয়েছি। এবং ম্যাপ পয়েন্টিংয়ে মজার ব্যাপার কী হয়েছে, ম্যাপ পয়েন্টিংয়ে 2.4.1
2.4.2, 2.4.3, 2.4.4, এই যে 4টে ম্যাপ দিচ্ছে, করতে হয় একটা। আমার মিলেছে আমার সাজেশনে 33, 34, 35, 36, 33, 34, 35, 36, এই 4খানা ম্যাপে, মানে এই 4খানাতে আমি যে পয়েন্টগুলো বলেছি সেগুলোই দিয়েছে, এবং এগুলো আমি বহুবার প্র্যাকটিস করেছি, আমি ম্যাপের ওপর আলাদা করে পরীক্ষা নিয়েছি, সেখানেও ছেলেমেয়েরা এগুলো করেছে। 33, 34, 35, 36 আমার সাজেশনে তোমরা দেখে নেবে। এই 4খানা দাগ নাম্বার 33, 34, 35, 36, যে 4খানা ম্যাপ রয়েছে ওখানেই ওগুলোই মাধ্যমিক এবারে দিয়ে দিয়েছে। সুতরাং এখানে পুরো কমন মিলে গেছে। শর্ট কোয়েশ্চেন সবার কমন এসেছে, আমরা টেস্ট পেপার থেকে যা করেছি সেখান থেকে কমন আছে। ছেলে মেয়েদের খুব ভালো রেসপন্স আসছে, তারা জানাচ্ছে, আরও অনেকে জানানো বাকি আছে, তারাও জানাবে। এবার একটা কথা আমি বলি, একটা কথাকে আমি দু একটা কথা শুধু তোমাদেরকে বলে রাখতে চাই যে দেখো, সাজেশন মেলানোটা কোনো ম্যাজিক্যাল ব্যাপার না। সাজেশন মানে অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না। সাজেশন মানে আমরা এটাই বলতে চাই, শিক্ষকরা এটাই বলতে চাই যে কোন দাগের প্রশ্নটা কত মানে আসতে পারে সেই সম্পর্কে আমরা একটা নলেজ দিয়ে থাকি। কিন্তু আমাদের কাছে পুরো টেক্সট বই পড়তে হয়। পুরো টেক্সট বই যারা পড়েছে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, এবং আমি আশা রাখছি যা প্রশ্নপত্রে এবারে ইতিহাসে হয়েছে 90-এর ওপরে সবার পাওয়া উচিত। কিন্তু এটাও বলে রাখি, যারা ওই কিছু অনলাইন চ্যানেলের দিকে দৌড়েছে, যেখানে ছেলে মেয়েদেরকে প্রতারিত করতে বা ছেলে মেয়েদেরকে একটা নিজেদের ভিউ বাড়ানোর জন্য, যেখানে বলা হয়ে থাকে এবারে এই কোশ্চেনটাই কমন, একটা দিচ্ছি একটাই কমন, এরকমভাবে অনেকে বলে, আমি কারণ নাম নিতে চাইনি, এরকমভাবে বলে, তারা হয়তো এইভাবে প্রতারিত হয়েছে, সেরকমভাবে কিন্তু তাদের নাও মিলতে পারে। যেমন আমি বলে রাখি, এবারে কিন্তু সশস্ত্র আন্দোলনে নারীদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট ছিল। দেখো ওখান থেকে কোশ্চেন দেয়নি। জুনাগড় কেন ভারতভুক্ত হয়েছিল, হায়দ্রাবাদ বা কাশ্মীর কেন ভারতভুক্ত হয়েছিল, খুব ইম্পর্টেন্ট ছিল, সেখান থেকে কিন্তু কোনো প্রশ্ন দেয়নি। তৃতীয় অধ্যায় থেকে আমাদের নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট ছিল, সেখান থেকে কিন্তু কোনো প্রশ্ন দেয়নি। সুতরাং আমি যেটা বারবার বোঝাতে চাই, এই মেসেজটা আমার বর্তমানে যারা পড়ছে এবং আগামীকাল যারা আমার কাছে পড়বে তাদের সবাইকে আমি এটা বোঝাতে চাই, এবং যারা পড়ে না তাদেরকেও এটা বোঝাতে চাই যে ইতিহাসের ক্ষেত্রে পার্টিকুলারলি একটা প্রশ্ন ধরে বলে দেওয়া যায় না যে বছর এটাই কমন। তুমি টেস্ট পেপারে হয়তো বহুবার প্রশ্নটা পড়েছো, কিন্তু দেখবে মাধ্যমিকে হয়তো প্রশ্নটা এলো না। ইতিহাস এই জন্যেই কিন্তু ইতিহাস সাজেস্টিভ পেপার এরমভাবে হয়ে ওঠে না, এইভাবেই কিন্তু এটা ডিল করা হয়ে থাকে। তোমাদেরকে এটা বুঝতে হবে যে আমাকে পুরো বই পড়তে হবে, এর জন্য তোমাকে সারা বছর পরিশ্রম করতে হবে, সারা বছর পড়ার সাথে থাকতে হবে, তাহলে কিন্তু ভালো ফলাফল আসবে। এটা কোনো ম্যাজিক্যাল টপিক নয় যে ম্যাজিক করে তোমাকে সাজেশন মিলিয়ে দেওয়া হবে। এরমভাবে করলে অবশ্যই কমন আসবে, এবং তারপর তো আমরা শিক্ষকরা তোমাদের পাশে রয়েছি। আমি অবশ্যই ধন্যবাদ জানাই আমার ছেলে মেয়েদেরকে, যারা আমার ওপর ভরসা দেখিয়েছে, আমার সাজেশনটা ফলো করেছে এবং করে গেছে, এবং আজকে তারা সাফল্য পেয়েছে। আমি হাত জোর করে ধন্যবাদ জানাই সেই সকল অভিভাবকদেরকে যারা আমার ওপর ভরসা দেখিয়েছে। মাধ্যমিকের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, জীবনের এত বড় একটা পরীক্ষা, সেখানে সন্তানদের দায়িত্ব আমাকে দিয়েছিলেন, বাংলা ইতিহাস আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এবং আমি আশা করি আপনাদের এই দেয়া দায়িত্বকে আমি পালন করতে পেরেছি। অনেকে অনেক কথা বলছে, অনেকে অনেক বক্তব্যও রাখবে, আমি এসব বক্তব্যে বিশ্বাসী নই, আমি এসব কথাতেও বিশ্বাসী নই, আমি পারফরমেন্সে বিশ্বাস করি। আমাকে এটা শিখিয়েছেন শ্রী সুব্রত দেব, টিটো স্যার এটা আমাকে শিখিয়েছেন, স্যারের এটা মূল মন্ত্র। আমাদের শিক্ষাঙ্গন পরিবারের সকল শিক্ষক যারা পড়ায় তাদের সকলের এটা মূল মন্ত্র যে প্ররোচনায় কান না দিয়ে, সমালোচনায় কান না দিয়ে আমাদেরকে পড়াতে হবে। আমাদের ছেলে মেয়েদের রেজাল্ট সমালোচকের মুখের ওপর জবাব দেবে আমরা কি এবং কি করতে পারি, কারণ আমাদের ছেলেমেয়েরাই আমাদের শক্তি। এবং আমি আজকে সত্যি আনন্দিত যে আমি দায়িত্ব পালন করতে পেরেছি। যতই বলি না কেন ইতিহাস সবার মনে একটা ভয়ভীতির কারণ হয়ে থাকে, তো আশা করি সেই ভয়টা আমি দূর করতে পেরেছি। সবাই খুব ভালো করে বাকি পরীক্ষা দাও। আমি বারবার বলেছি, আবারও বলছি, সাতটা পেপারই খুব ইম্পর্টেন্ট ভালো রেজাল্ট করার জন্য। আবার দেখা হবে অবশ্যই। চলো, নমস্কার।